সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালো আছো। আমরা পরিস্থিতি ভালো হবে এই প্রত্যাশায় আছি, কিন্তু আমরা দেখছি পরিস্থিতির আসলে তেমন কোনো উন্নতি হচ্ছে না। এটার জন্য আসলে আমাদের আরও অধিক সতর্কতা অবলম্বন করতে হবে। এটার ভালো মন্দ অনেক কিছু কিন্তু আমাদের চলাফেরার উপরে নির্ভর করছে। সুতরাং আমরা আরও একটু যদি সতর্ক হই, তাহলে আমরা প্রত্যাশিত সময়ের মধ্যেই আমরা নিজ শিক্ষা প্রতিষ্ঠানে ফিরতে পারবো। সুতরাং এই জন্যেই তোমাদের নিজেদের একটু সতর্ক হতে হবে। শুধু নিজেদের সতর্ক নয়, এবং অন্যদেরকেও সতর্কতার উদ্বুদ্ধ করতে হবে। তাহলে আমাদের এই অনাকাঙ্ক্ষিত দীর্ঘ সময়ে যেভাবেই বলে রাখেন অপচয়তা হচ্ছে, সেটাকে প্রতিরোধ করা, কিছুটা নিজেদের অনুকূলে আনা হয়তো সম্ভব হবে। না হয় আমরা জানি না আসলে আরও কতদিন আমাদের এইরকম অবস্থায় কাটাতে হবে। তা আমরা প্রত্যাশা করব আমরা সকলেই নিজ অবস্থানে সেই সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের মধ্য দিয়েই এই পরিস্থিতির আরও উন্নতি ঘটাবার চেষ্টা করব, আমাদের ভবিষ্যৎ সুন্দর করে প্রত্যাশিত রূপে সাজিয়ে তোলবার জন্য। আমরা ইতিমধ্যে নাটকের কিছু অংশ পাঠ করেছি। আজকে একটি দৃশ্য আমরা দেখব, সেটা হচ্ছে প্রথম অঙ্কের দ্বিতীয় দৃশ্য। এর আগে আমরা প্রথম দৃশ্যে যেটি দেখেছিলাম সেটা হচ্ছে নবাব তার দরবার ডেকেছেন। দরবারের মধ্যে কিছু ঘটনা হয়েছে, এবং এই ঘটনার গুলো যে ঘটলো তার পেছনে যে কারণগুলো আমরা তার আগের দৃশ্য অর্থাৎ প্রথম অঙ্কের তৃতীয় দৃশ্যের মধ্যে আমরা দেখেছিলাম। আর সেখানে মতিঝিলে জলসা বসিয়েছিলেন তার খালাম্মা, কিন্তু ষড়যন্ত্রকারী সেখানে ছিল। আর সেই ষড়যন্ত্রকারীদের তিনি চিহ্নিত করতে পেরেছেন, ষড়যন্ত্রের জাল উন্মোচন করতে পেরেছেন, এবং সেখানে সরাসরি তিনি উপস্থিত হয়েছিলেন। তার খালাম্মাকে সেখান থেকে নিয়ে এসেছিলেন তার রাজপ্রাসাদে। তারপর অন্যদেরকে তাদের সতর্ক করে দিয়েছিলেন। শেষ পর্যন্ত সেখান থেকে তিনি ফিরে এসে পরবর্তীতে সেই দরবার ডেকেছিলেন। সেই দরবারেও আমরা দেখেছি তার সভাসদ যারা, তাদেরকে তিনি নানাভাবে উদ্বুদ্ধ করবার চেষ্টা করেছেন। তাদের অপরাধী না করে নিজেকে অপরাধী ভেবেছেন, উন্মোচন করার চেষ্টা করেছেন। আসলে এটা তার কৌশল ছিল, তাদেরকে একটু আন্তরিক করে তোলা দেশের প্রতি, দেশের মানুষের প্রতি। সেই কৌশলটা নবাব নিয়েছিলেন, এবং বিশ্বস্ততার কিছু বিষয়ের জন্যও তাদের সকলকে স্ব ধর্মগ্রন্থে স্পর্শ করে শপথ করিয়েছিলেন। তারপর মোহনলালের উপস্থিতি সেখানে তাদেরকে হয়তো সন্তুষ্ট করতে পেরেছে কিনা সেটা পরে বোঝা যাবে। এবং তারা যাকে কেন্দ্র ষড়যন্ত্রের মধ্যে তাদের একটা বিষয় ছিল শওকত জং। নবাব শওকত জংয়ের বিষয়টাও জানতে পেরে শওকত জং বিদ্রোহ করবার আগেই মোহনলালের অধীনে সৈন্য পাঠিয়ে তাকে বিনাশ করে নিশ্চিহ্ন করে দিয়েছিল। সে সংবাদটুকু আমরা জেনেছি, তারাও জেনেছে। এবং সবশেষে ওয়ার্ডসকে দরবার থেকে বের করে দিয়েছিলেন, অপমান করেছিলেন, তাড়িয়ে দিয়েছিলেন। নবাব আশা করেছিলেন তার সভাসদরা যেহেতু ধর্মগ্রন্থ স্পর্শ করে শপথ গ্রহণ করেছেন, তারপর তারা হয়তো আস্তে আস্তে তাদের সম্মতি হবে, তারা ষড়যন্ত্র পরিত্যাগ করে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশবাসীর কল্যাণে তারা নবাবের সঙ্গে এক হয়ে কাজ করবেন। কিন্তু সেই ষড়যন্ত্রকারীরা থামেনি। তারা যে ষড়যন্ত্র করেছে, এবং নবাবের এই আচরণে, এই ঘটনায় তারা যতটা উদ্বেগ প্রকাশ করেছে, এবং সেটাকে কীভাবে প্রতিরোধ করা যায়, এবং সেই সঙ্গে কবে থেকে কীভাবে কোন প্রক্রিয়ায় এই সভাসদদের মানে নবাবের বিরুদ্ধে গিয়ে নিজেদের ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার কিংবা নিজেদের ক্ষমতায় অধিষ্ঠিত করবার যে সংগোপন বাসনা তারা লালন করছিলেন, সেই সব বিষয়ও কিন্তু এই দৃশ্যের মধ্যে উন্মোচিত হয়ে উঠছে। সুতরাং দৃশ্যটি পাঠ করা আমাদের জরুরি। আমি পাঠ করছি, তোমরা মনোযোগী হও সাথে সাথে। দ্বিতীয় দৃশ্য, দ্বিতীয় অঙ্কের সময় 1757 সাল 19 মে, স্থান মির্জাফরের আবাস। এটা গোপনে, নবাব জানেন না। শিল্পীবিন্দু মঞ্চে প্রবেশের পর্যায় অনুসারে জগৎ শেঠ, মির্জাফর, রাজবল্লভ, রাইসুল, প্রহরী
প্রথম সংলাপটি শুরু করছেন এখানে জগৎ শেঠ। জগৎ সিপাহসালার বড় বেশি হতাশ হয়েছেন, অর্থাৎ মীর জাফর আলী খানের কথা বলছেন। তাকে আসলে উত্তেজিত, অনুপ্রাণিত, যেটাই বলি না, করবার চেষ্টা অন্য সকলের। তার মধ্যেই প্রথম এই কাজটি জগৎ শেঠ শুরু করলেন। সিপাহসালার বড় বেশি হতাশ হয়েছেন। মীর জাফর উত্তর দিচ্ছেন, না শেঠজি, হতাশ হবার প্রশ্ন নয়। আমি নিস্তব্ধ হয়েছি, অগ্নিগিরির মতো প্রচণ্ড গর্জনে ফেটে পড়বার জন্যে তৈরি হচ্ছি। বুকের ভেতর আকাঙ্ক্ষার আর অধিকারের লাভা টকবক করে ফুটে উঠছে ঘৃণা আর বিদ্বেষের অসহ্য উত্তাপে। এবার আমি আঘাত হানবই। একেবারে তৈরি যেন তারা সিরাজকে পতন ঘটিয়ে ছাড়বি, এইরকম একটা অবস্থার মধ্যে তারা পৌঁছে যাচ্ছে। জগৎ শেঠু তার কাজ শুরু করলেন। রাজবল্লভ সেখানে যোগ দিলেন। অপমান, শুধু অপমান? প্রাণের আশঙ্কায় সে আমাদের আতঙ্কিত করে তোলেনি। সে মানির নবাবকে বলছেন। পদস্থ কেউ হলে মানির মর্যাদা বুঝত, কিন্তু মোহনলালের মতো সামান্য একটা সেবায় যখন তলোয়ার করে সামনে দাঁড়ালো, তখন আমার চোখে কিয়ামতের ছবি ভেসে উঠছিল। মানে এই মোহনলাল তাদের জুনিয়র অফিসার, জুনিয়র কর্মকর্তা। সুতরাং মোহনলাল যখন নবাবের তলবে যখন তরবারি কোষমুক্ত করলো, তার মানে তার আরও জীবন সংহারের আশঙ্কা তো ছিলই, অপমানের মাত্রাটাও আরও বেশি তাদের কাছে বৃদ্ধি বলে মনে হয়েছে। এই কথাটাই তিনি অভিব্যক্ত করছেন রাজবল্লভ তার যুক্তির মধ্য দিয়ে। রায়তুল্লাহ বলছে, সিপাহসালারের অপমানটা আমার বেশি বেঁচেছে। দেখো, অপমান কি তারা হয়নি, কিন্তু এখানে তারটা বাদ দিয়ে সে সিপাহসালারের কথায় বলা শুরু করছে। এটি হচ্ছে তাকে ওই যে বললাম উত্তেজিত কিংবা উত্তপ্ত করবার যে একটা প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটাই তিনি এখানে শুরু করছেন। মীর জাফর এখন এই তিনজনের কথার আর একটা উত্তর দিচ্ছেন। এখন আপনারা সবাই আশা করি বুঝতে পারছেন যে সিরাজ আমাদের শান্তি দেবে না। জগৎ শেঠ বলছে, তা দেবে না। চতুর্দিকে বিপদ, তা সত্ত্বেও সে আমাদের বন্দি করতে চায়। এরপর সিংহাসন স্থির হতে পারলে তো কোথায় নেই। অর্থাৎ এইরকম তার ঘন ঘোর বিপদ, চারিদিকে ইংরেজরা অন্যরা তাকে আক্রান্ত করছে এবং সে বুঝতে পারছে একটা সংকট ঘনীভূত হচ্ছে। এই সংকটের মাঝখানে থেকেও সে আমাদেরকে, এর আগের দৃশ্যের কথা রেফারেন্স হিসেবে তিনি বলছেন, যে বন্দি করতে চায়। আমাদের মধ্যে আস্থা তিনি সেইভাবে প্রকাশ করছেন না। সুতরাং সে যখন সিংহাসনে স্থির হতে পারবে, ষড়যন্ত্র সমস্ত কিছু ছিন্ন হয়ে যাবে, স্বাভাবিক পরিস্থিতি তৈরি হবে, তখন তো সে কী প্রক্রিয়ায় আমাদের হেনস্থা করবে কিংবা শাস্তি দেবে তা তো বুঝতে পারছেন। রাজবল্লভ সমর্থন সূচক বক্তব্য দিচ্ছেন। বলছেন, আমাদের অস্তিত্ব সে লেপ করে দেবে। আমাদের সম্বন্ধে যতটুকু সন্দেহ নবাবের বাইরের আচরণে প্রকাশ পেয়েছে, প্রকাশ পায়নি তার চেয়েও বহুগুণ বেশি। শওকত জঙ্গের ব্যাপারে নবাব আমাদের কিছুই জিজ্ঞাসা করেনি, শুধু মোহনলালের অধীনে সৈন্য পাঠিয়ে তাকে বিনাশ করেছে। এতে আমাদের নিশ্চিন্ত হবার কিছু নেই। অর্থাৎ ষড়যন্ত্রকারী যদি শওকত জঙ্গ হয়, বিদ্রোহী যদি শওকত জঙ্গ হয়, সেই বিদ্রোহ দমন করবার জন্য তো তারা আশা করছে সে উচ্চ পদস্থ সভাসদদের ব্যবহার করা হবে। কিন্তু সেখানে না হয়ে তাদেরকে না জানিয়ে, তাদের বর্তমানে তাদেরকে বাদ দিয়ে একজন জুনিয়র কর্মকর্তা মোহনলাল তার অধীনে সৈন্য পাঠিয়ে তাকে বিনাশ করছে, এই সংবাদ তারা জানলো। সুতরাং এটা তাদের জন্য স্বস্তিত্ব নয়, আর অধিক অস্বস্তির একটা বড় কারণ হয়ে দাঁড়িয়েছে। এটা স্বাভাবিক, এটাই সত্য ঘটনা। কারণ তাদের ক্ষেত্রে সেই ষড়যন্ত্রকারী তারাই, এই ষড়যন্ত্রকারীদের বিশ্বাস করে আবার দায়িত্ব দেবে, এটা তো স্বাভাবিক কোনো প্রক্রিয়া হতে পারে না। জগৎ শেঠ বলছে, তার প্রমাণ তো হাতের কাছে, তার প্রমাণ তো রয়েছে হাতের কাছে। আমাদের গ্রেফতার করতে গিয়েও করেনি। অর্থাৎ ওই যে মোহনলাল তরবারি মুক্ত করছে যে ঘটনাটা এর আগে উল্লেখ করা হয়েছে, সেই প্রসঙ্গটি উত্থাপন করছেন এখানে। কিন্তু রাজা মানিক চাঁদকে তো ছাড়লো না, তাকে কয়েদখানায় যেতে হলো। শেষ পর্যন্ত 10 লক্ষ টাকা খেসারত দিয়ে তবে তার মুক্তি। আমি দেখতে পাচ্ছি নন্দকুমারের অদৃষ্ট বিপদ ঘনিয়ে আসছে। মীর জাফর বলছে, আমাদের কারো অদৃষ্ট মেঘ মুক্ত থাকবে না শেঠজি। অর্থাৎ নন্দকুমার শুধু নয়, আমাদের সকলের অদৃষ্টে কালো মেঘ আছে, কোনোটাই মেঘ মুক্ত হবে না, মেঘ দেখে যাবে। রাজবল্লভ বলছে, আমি ভাবছি তেমন দুঃসময়ে যদি আসে, তার মূল্য দিয়ে যদি মুক্তি কিনবার পথটাও যদি খোলা থাকে, তাহলে সেই মূল্যের পরিমাণ এত বিপুল হবে যে আমরা তা বইতে পারবো কিনা সন্দেহ। মানিক চাঁদের মুক্তি মূল্য 50 কোটি টাকার কম হবে না। জগৎ শেঠ এ তো
এই সংবাদ শুনে বিচলিত হয়ে গেল, কারণ জগৎ শেঠী ধনকুবের, ধনে তার মূল সম্পদ, সেটা যদি না থাকে, সেটা যদি হারিয়ে যায়, তার তো আর কিছুই থাকবে না। সুতরাং জগৎ শেঠ ওরে বাবা, তার চেয়ে গলায় পা দিয়ে বুকের ভেতরে থেকে কলেজাটা টেনে বের করে আনে 50 কোটি। আমার যাবতীয় সম্পত্তি বিক্রি করেও করলেও 1 কোটি টাকা হবে না। ধরতে গেলে মাসের খরচটাই ত্রুটি না। নবাবের হাত থেকে ধন সম্পত্তি রক্ষা করার জন্য মাসে মাসে অজস্র টাকা খরচ করে সেনাপতি ইয়ার লুৎফ খায়ের অধীনে 2000 রায় পুষতে হচ্ছে। মীর জাফর বলছে, কাজেই আর কালক্ষেপ নয়। তারা তাদের দুঃসময়, কী রকম খারাপ পরিস্থিতির ভিতরে তারা যাচ্ছে, সব কিছুই খোলাসা করে যখন প্রকাশ করলো, উন্মোচন করলো, তখন মীর জাফর বলছে, তাহলে আর কালক্ষেপণ করা তো সম্ভব নয়। সুতরাং যা আঘাত হানবার তা খুব দ্রুতই সেরে ফেলতে হবে। রাজবল্লভ বলছে, আমরা প্রস্তুত, কর্মপন্থা আপনি নির্দেশ করুন, আমরা এক বাক্যে আপনাকে নেতৃত্ব দিলাম। অর্থাৎ মীর জাফর হবেন নেতা, এবং যদি তাকে নেতৃত্ব দিয়ে হয়, এর অর্থ হচ্ছে সিরাজউদ্দৌলার পতন ঘটলেই মীর জাফরই নবাব হবেন। সুতরাং এই সিদ্ধান্তটা জরুরি ছিল, কারণ কাজ শুরু করবার জন্য কার নেতৃত্বে কে কী পাবে কী পাবে না, আসলে মূলত তারা এই বিষয়গুলো নিশ্চিত করবার জন্যেই এখানে আজকে মীর জাফরের আবাসে সমবেত হয়েছেন। তখন রাজবল্লভ বলছে, আমরা প্রস্তুত, কর্মপন্থা আপনি নির্দেশ করুন, আমরা এক বাক্যে আপনাকে নেতৃত্ব দিলাম। মীর জাফর, আমার উপরে আপনাদের আন্তরিক ভরসা আছে, তা আমি জানি, তবু আজ একটা বিষয় খোলাসা করে নেওয়া উচিত। আজ আমরা সবাই সন্দেহের ধোলায় দুলছি, কেউ কাউকে বিশ্বাস করতে পারছে না। তাই আমাদের সিদ্ধান্ত কাগজে কলমে পাকাপাকি করে নেওয়ায় আমার প্রস্তাব। অর্থাৎ মীর জাফর নেতৃত্ব যখন তারা দিল, তখন তিনি বলছেন যে এগুলো পরিষ্কার হয়ে যাক, যে ষড়যন্ত্র সফল হওয়ার পর আমরা কে কোন পর্যায়ে অবস্থান করব। জগৎ শেঠ বলছে, তাতে আমার কোনো আপত্তি নেই রায়দুল্লভ, এতে আপত্তি কি থাকতে পারে? আপত্তি এরপরে এই যে এত সিরিয়াস বিষয়গুলোর মধ্যে হঠাৎ করে একটু নাটকে যা হয়, একটু রিলিফ, একটা আনন্দ, একটা কৌতুক, এই যে বিষয়গুলো ঢুকে যাচ্ছে। তবে এর ভেতরেও কিন্তু আরেকটা সিরিয়াস সংবাদ আমরা পাবো। আমরা যেভাবে আছে সেভাবে পড়ে যাই, দেখি নাটকীয়তার গতি প্রকৃতিটা এখানে কীভাবে উপস্থাপিত হচ্ছে। নেপথ্যে শোনা যাচ্ছে, এটা নেপথ্যে মানে এটা শোনা যাচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে না। ওকে, ওরে বাবা, কতবার দেখাতে হবে? দেউড়ি থেকে আরম্ভ করে এ পর্যন্ত মোট 21 বার দেখিয়েছি। এই দেখো বাবা, আর একটি বার দেখো, হলো তো? রাইসল জোহালা এটা বলে কামরায় ঢুকলো, কে করে রে বাবা, অর্থাৎ কি আজাব, কি দুঃখে তার এই কষ্টের কথাগুলো বলছে। মীর জাফর, কী হয়েছে? রয়েস বলছে, সালাম হুজুর। ওই পাহারাওয়ালা হুজুর সবাই হাত বাড়িয়ে আঙুল নাচে, বলে দেখলাও, দেরি করলে তলোয়ারে হাত দে। আমি বলি, বাবা আছে, আছে না, আছে বাবা আছে, খোদ নবাবের পাঞ্চা। এই নবাবের পাঞ্চাটা বলার সঙ্গে সঙ্গে মীর জাফর একেবারে সন্ত্রস্ত হয়ে গেল। মানে হঠাৎ করে তারা সঙ্গ পরে নবাবকে এড়িয়ে যে আয়োজন করছে, এখানে নবাবের কথা কি নবাব, তার মেয়ে কি নবাবের গুপ্তচর? তখন মীর জাফর সন্ত্রস্ত হয়ে বলছে, নবাবের পাঞ্জা? রাইস বলছে, আলবাত হুজুর, কেন নয়? এটা বললে তো আরও আতঙ্কিত হয়ে যাচ্ছে, কলেজার মধ্যে যেন মোছড় দিয়ে উঠছে। কিন্তু সে পরে বলছে, আবার নবাসে মীর জাফরকে কুর্নিশ করে বলছে, হুজুরের নবাব হতে আর বাকি কি? মানে আগাম সেও একটু তাকে কী করলো, তোষামত শুরু করে দিয়েছে আর কি। মীর জাফর তখন ভয় কাটিয়ে একটু প্রসন্নভাবে হেসে উঠল। সে বলছে, সে যাক, খবর কি তাই বলো। রাইস বলছে, প্রায় শেষ খবরে নিয়ে এসেছিলাম হুজুর, তলোয়ারের খাড়া এক খোপ, একেবারে গর্দান সমেত। রাজবল্লভ তার এই কথাগুলো অসংলগ্ন, অপ্রাসঙ্গিক মনে হচ্ছে। কথাগুলো একটু বিরক্ত বোধ করে বলছে, আবুল তাবুল বকে বড় বেশি সময় নষ্ট করছে রাইস মিয়া। রাইস তখন একটু ক্ষুব্ধ হলো। আবুল তাবুল কি হুজুর? বলছি তো, তলোয়ারের খাড়া এক খোপ, লাফিয়ে সরে দাঁড়িয়েই তাই রক্ষে। তবু দেখুন,
এই বলে পকেট থেকে একটা মূলা, দ্বিখণ্ডিত একটা মূলার নির্মাংস বের করছে। বের করে একটু নুন জোগাড় হলেই কাঁচা খাবো। দেখো এরকম আমাদের গ্রামে এই রকমের একটা ব্যাপার আছে। আমরা অনেক দূরের গ্রামগুলোতে দেখবি যে যেখানে ক্ষেত খামার হয়, টমেটো, মূলা, এই যে কাঁচা কাঁচা কচি সবজিগুলো অনেকেই কিন্তু লবণ দিয়ে লঙ্কা দিয়ে খেতে বসে বসে তুলে নতুন এগুলো খায়। এক ধরনের কালচার এটাকে বলা যায়। এই প্রসঙ্গটাও কিন্তু গ্রামীণ আবহ থেকে এখানে তুলে আনা হয়েছে। আমাদের নাট্যকার সিকান্দার আবু জাফরের কথাটা গ্রাম সংলগ্ন ছিল এবং বলতে পারে শিকড় সংলগ্ন ছিল। এখানেও কিন্তু সেই একটা বৈশিষ্ট্য ফুটে উঠেছে। এটাই হচ্ছে সৃজনশীলতার নানা বৈশিষ্ট্যের একটি এখানে দেখা গেলো। অর্থাৎ বৈচিত্র্য বৈশিষ্ট্যে পরিপূর্ণতাকে প্রকৃত সৃজনশীলতা। তারপরে আমরা বিষয়টা দেখি, তখন জর্জ সাহেব বলছে না, একটু নুন জোগাড় হলে কাঁচা খাবো বলে মূলাটা হাতে নিয়ে ঘুরছিলাম। ক্লাইভ সাহেবের তলোয়ারের কোপে সেটাই দুখণ্ড। কেন ক্লাইভ সাহেব মূলা দুখণ্ডিত করতে যাবে? নিশ্চয়ই কোনো ঘটনা ঘটেছে। এই ঘটনাটাই হচ্ছে এখানে একটা মজার হাস্যরসের সৃষ্টি করবার চেষ্টা করেছিলেন। সেটু পার হয়ে আমরা কিন্তু মূল ঘটনায় চলে যাবো একটু পরে। তখন জগৎ শেঠ বলছে, এই যে দেখি ব্যাপারটা ক্রমশ ঘোরালো করে তুলছে। ক্লাইভ সাহেব তোমাকে তলোয়ারের কোপ মারতে গেলে কেন? রয়েস মিয়া বলছে, ঘেরো হুজুর, কপালের ঘেরো। উমিচাঁদের চিঠি নিয়ে তার কাছে গেলাম। রয়েস হচ্ছে উমিচাঁদ গুপ্তচর, উমিচাঁদের চর হচ্ছে রয়েস। রয়েসের মাধ্যমে তার কাজগুলো ওদের সঙ্গে সংযোগ করার চেষ্টা করে। তো বলছে উমিচাঁদের চিঠি নিয়ে তার কাছে গেলাম। তিনি চিঠি না পড়ে কটমট করে আমার দিকে চাইতে লাগলেন। তারপর ওর কামানের মতো গলা দিয়ে এতকাল কথার গলা ছুঁড়ে বের হলো, একতাল কথার গলা ছুঁড়ে বের হলো, আর ইউ স্পাই? কে বলছে? এটা হচ্ছে ক্লাইভে এই কথা তাকে দেখে অর্থাৎ চিনতে পারেনি, সন্দেহ করছে। বলছে আর ইউ স্পাই? এবং সঙ্গে সঙ্গে ওই প্রশ্নই, বাংলায় তুমি গুপ্তচর? অর্থাৎ ইংরেজ কিছু কিছু বাংলা শিখছে ইংরেজি বলে তার মনে হয়তো হতে পারে যে লোক ইংরেজিটা না বুঝতে পারে। এই জন্য সঙ্গে সঙ্গে যতটুকু বাংলা শিখেছে তার মধ্যে দিয়ে এই কথাটা বাংলা করে বলল গুপ্তচর। কিন্তু ইংরেজদের উচ্চারণগুলো আমাদের উচ্চারণের একই রকম হয় না, তার ভিন্ন রকম হয়। এই ভিন্ন রকমই অনেক সময় অর্থে বিভ্রাট করতে পারে, হাস্যরস সৃষ্টি হতে পারে। এরকম ঘটনা ঘটছে। সেটা ঘটনার সূত্র ধরে এখানে নাট্যকার একটা হাস্যরস সৃষ্টির চেষ্টা করেছেন। তখন সে বলছে, এমন এক অদ্ভুত উচ্চারণ করলো, আমি শুনলাম তুমি গুফচ্চর। কোথায় গুপ্তচর আর কোথায় গুফচ্চর? দেখো তাহলে চোর কথাটা শুনেই চর আর চোর, এখানে ওই উচ্চারণের মধ্য দিয়ে তার চরটা যে চোর হয়ে গেল, এখান থেকেই তার একটা আত্মসম্মানে লেগেছে রাইসমিয়ার। তখন সে বলছে, চোর কথাটা শুনে মাথা গরম হয়ে উঠল। তাছাড়া গুফচ্চর, গামছা চোর, বদনা চোর, এগুলো আমাদের গ্রামের আবেশের মধ্যে আছে কথাগুলো। জোতা চোর, গরু চোর, সেদেল চোর, কাফন চোর, আমাদের আপনাদের ভেতরে। দেখো এই যে এই কথাগুলো সাধারণ একেবারে হালকা চালের কথাগুলোর মধ্যে কি সিরিয়াস একটা বিষয় ঢুকে দিয়েছে এখান থেকে। কাফন চোর বলে বলছে, আমাদের আপনাদের ভেতরে হুজুর কত রকমারের চোরের নাম যে শুনেছি। দেখো কি মারাত্মক। এই যে হাস্যরস বললাম, এর মধ্যে সিরিয়াস অনেক কিছু বিষয় থাকছে। এই যে বদনা চোর, শীতল চোর, কাফন চোর বলে হাসি তামাশার ভিতরে এগুলো না বললে কি ওইটা শর্ট করে ঢুকানো যেত? আসলে লক্ষ্যটা হচ্ছে অন্য। এই সাধারণ বিষয়ের মধ্যে, তুচ্ছ বিষয়ের উপস্থাপনের মধ্যে আসল বিষয়টা কীভাবে ঢোকানো যায়। তিনি বলছেন, আমাদের আপনাদের ভেতরে হুজুর কত রকমের চোরের নাম যে শুনেছে, আর তাদের চেহারা চেনেছে, আর তার হিসাব নেই। কিন্তু গুফচ্চর আর আমি স্বয়ং হিতাহিত বিচার না করে হুজুর মুখের উপরেই বলে ফেললাম। মৃদু হাসি দিয়েছে, বলছে একটু ইংরেজি তো জানি। ইংরেজিতে বললাম, ইউ শাট আপ। সঙ্গে সঙ্গে তলোয়ারের এক কোপ হেসে উঠে বলে, অহংকার করবে না হুজুর, লাফটা যা দিয়েছিলাম একেবারে মাপা। তাই আমার গর্দানের বদলে ক্লাইভ সাহেবের ভাগ্যে জুটেছে মুলুর মাথাটা। অর্থাৎ এই ঘটনার মধ্য দিয়ে যখন সে ক্লাইভকে শাসাতে গেল, আর সেই সঙ্গে সঙ্গে ক্লাইভ কিছু শার্ট আপ বললে কি আর মাথা ঠিক থাকবে? এই একটা সাধারণ মানুষ ক্লাইভকে এরকম কথা বলছে। তরবারি দিয়ে যখন আঘাত করতে গেল, সে লাফ দিয়ে চড়ে গেল, আর ওই গর্দানের জায়গায় তার মূলটা তার হাতের সামনে ওটি দ্বিখণ্ডিত হয়ে গেল। এরপরে ওরা তো আসলে ঘটনা বুঝে ফেলেছে, এখন একে তাকে থামানো দরকার। তাই মীর জাফর বলছে, কথা থামবে রইস মিয়া? রাইস বলছে, হুজুর
মীর জাফর, এখন তুমি কার কাছ থেকে আসছো? রাইস বলছে উমিচাঁদের কাছ থেকে, এই যে চিঠি। এরপর চিঠিটি তার হাতে দিল। মীর জাফর পত্র পড়ে রাজবল্লভের দিকে এগিয়ে দিলেন। ক্লাইভ সাহেবের ওখানে কাকে দেখলে? মীর জাফর জিজ্ঞাসা করছে। পত্রটা পড়ে রাজবল্লভের দিকে এগিয়ে দিয়ে আবার রাইসকে জিজ্ঞেস করলো যে ক্লাইভ সাহেবের ওখানে কাকে দেখলে? রাজ বলছে অনেকগুলো সাহেব, ম্যাম সাহেব, হুজুর, বুধ চেহারা সব। এই বুধ চেহারার এইগুলো আমরা আর না পড়ি, আমরা এর একটু পড়ে যাই। এরপরে যা চিঠি, যে তারপর মীর জাফর বলছে ওই চিঠিপত্র এগুলো দেখে হাত ঘুরির পর সবাই দেখে, তখন মীর জাফর তাকে বললো একে তাহলে বিদায় দেওয়া যাক। রাজবল্লভ চিঠির জবাব দেবেন না। মীর জাফর বলছে চিঠি যত কম দেওয়া যায় ততই ভালো। কে জানে কোথায় সিরাজের গুপ্তচর উৎপেতে বসে আছে। জগৎ সেটি বলছে তাছাড়া আমাদের গুপ্তচরদের বা বিশ্বাস কী? তারা মূল চিঠি হয়তো আসল জায়গায় পৌঁছাচ্ছে, কিন্তু একখানা করে তার নকল যথাসময়ে নবাবের লোকের হাতে পাচার করে দিচ্ছে। এই কথাটা বলার পর রাইসবের সঙ্গে ছিল, উপস্থিত ছিল সামনে। তখন সে বলছে সন্দেহ করাটা অবশ্যই বুদ্ধিমানের কাজ, কিন্তু বেশি সন্দেহে বুদ্ধি গুলিয়ে ফেলতে পারে। একটা কথা মনে রাখবেন হুজুর, গুপ্তচররাও যথেষ্ট দায়িত্ব নিয়ে কাজ করে, তাদের বিপদের ঝুঁকিও কম নয়। জগৎ শেঠ এখন চিন্তা হচ্ছে রাইসমে যদি বিগড়ে যায় অনেক কথা পাচার করে দিতে পারে, সুতরাং তাকেও একটু সামলে নেওয়া দরকার। এই জন্য জগৎ শেঠ তাকে বলছে কিছু মনে করো না, তোমার সম্বন্ধে কোনো মন্তব্য করে নিন। মীর জাফর বলছে তুমি তাহলে এখন আসো। তার প্রয়োজন এখন ফুরিয়ে গেছে, যেটা চিঠিপত্র পাওয়া এবং এই সূত্রে কোনো কিছু সূত্র, চারিত্রিক কিছু বৈশিষ্ট্য আমরা যারা পাঠকের কিংবা দর্শক নাটকে তাদের সামনে নাট্যকার মোচন করে দিয়েছেন। এরপরে তার কাজ শেষ, তাকে এখন বিদায় দেওয়া হচ্ছে। এই বিদায়ের পর এখন যে কথাগুলো শোনা যাবো আমরা, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মীর জাফর বলছে তুমি তাহলে এখন এসো, উমিচাঁদজিকে আমার এই সাংকেতিক মোহরটা দিও, তাহলেই তিনি তোমার কথা বিশ্বাস করবেন। তাকে বলো 2 নম্বর জায়গায় আগামী মাসের 8 তারিখে সব কিছু লেখাপড়া হবে। রাইস বলছে হুজুর সাংকেতিক মোহরটা নিয়ে সে বেরিয়ে গেল। এখন রাইস মিয়া ছাড়া আগে যারা ছিল তাদের নিয়ে আবার পূর্বতন আলোচনায় ফিরে আসছে। তখন মীর জাফর রাইসুল জোহালা খুবই চালাক, সে উমিচাঁদের বিশ্বাসী লোক, ওর সামনে শেরজির ও কথা বলা ঠিক হয়নি। অর্থাৎ এইটা বলে তারা আবার ঝগড়ার ভিতরে ঢুকে যাচ্ছে। জগৎ সে বলছে আমি শুধু বলেছি কি হতে পারে। মীর জাফর কত কিছুই হতে পারে শেরজি। এখন মীর জাফরের মুক্তেও কিন্তু আসল কিছু সত্য কথা, তাদের দুষ্ট চরিত্রের বিষয়গুলো মোচিত আছে। মীর জাফর বলছে কত কিছুই হতে পারে শেরজি, আমরাই কি দিনকে রাত করে তুলছি না? নবাবের মীর মুন্সি আসল চিঠি গায়েব করে নকল চিঠি পাঠাচ্ছে কোম্পানির কাছে, তাতেই তো ওদের এত সহজে কেঁপে দেওয়া সম্ভব হয়েছে। বুদ্ধিটা অবশ্যই রাজবল্লভের, কিন্তু ভাবুন তো কতখানি দায়িত্ব এবং বিপদের ঝুঁকি নিয়ে কাজ করছে নবাবের বিশ্বাসী মীর মুন্সি। দেখো বিশ্বাসঘাতকতা কোথায় কোথায় কীভাবে জড়ে আছে। এরকম বিশ্বাসঘাতকপূর্ণ একটা অবস্থার মধ্যে দিয়ে একজন মানুষ সুস্থভাবে তার কার্য পরিচালনা করা, নবাব যে আসলে কি কঠিন একটা অবস্থার মধ্যে দাঁড়িয়ে আছে এই নবাব নিয়ে, তা থেকে সহজে আমরা অনুমান করতে পারছি। জগৎ শ্রী বলছে তা তো বটেই, গুপ্তচরের সহায়তা ছাড়া আমরা এক পাও এগোতে পারতাম না। মীর জাফর প্রস্তুতি প্রায় শেষ হয়ে এসেছে, এখন আমি ভাবছি ইংরেজদের উপরে পুরোপুরি নির্ভর করা যাবে কি না। রাজবল্লভ তাতে কোনো সন্দেহ নেই, ওরা বেনিয়ার জাত, পয়সা ছাড়া কিছুই বোঝে না। ওরা জানে সিরাজদৌল্লার কাছ থেকে কোনো রকম সুবিধা পাওয়ার আশা নেই, কাজেই সিপাহ সালারকে সিংহাসনে বসাবার জন্য ওরা সব রকমের সাহায্য দেবে। কারণ ওদের এখানে ব্যবসা করতে হবে, ইস্ট ইন্ডিয়া কোম্পানির লোক, তারা ব্যবসা করতে হবে। এর ব্যবসা বাণিজ্যের জন্য তাদের ক্ষমতাসীন যারা শাসক গোষ্ঠী তাদের সঙ্গে ভালো সম্পর্কে থাকতে হবে। এবং তারা দেখলো যে নবাব সিরাজদৌল্লা এখন ক্ষমতায় অধিষ্ঠিত, নবাব সিরাজদৌল্লার কাছ থেকে তাদের সাহায্য সহযোগিতার এবং সেইটা হচ্ছে তাদের আকাঙ্ক্ষিত সাহায্য সহযোগিতা, সেটা পাওয়ার প্রত্যাশা নেই। আর নেই বলেই সিরাজের বিরুদ্ধে যারা আছে, যারা ক্ষমতায় অধিষ্ঠিত হতে চান, তাদের প্রয়োজনীয় সকল সহযোগিতা তারা দেবে, কারণ তার সঙ্গে তাদের স্বার্থ, আকাঙ্ক্ষিত স্বার্থ নিবিড়ভাবে জড়িত রয়েছে। সে কথাটাই রাজবল্লভ প্রকাশ করলো। তখন জগৎ শ্রী বলছে অবশ্য টাকা ছাড়া।
সিপাহসালারকে সিংহাসনে বসাবার জন্য ওরা সব রকমের সাহায্য দেবে। তো সব রকমের সাহায্যের মধ্যে তো অর্থ সাহায্যের বিষয় আছে, কিন্তু জগৎ সে সংশোধন করে দিল সব রকমের মধ্যে কিন্তু একটা ছাড়া, অর্থটা ছাড়া, অবশ্যই টাকা ছাড়া। কারণ সিরাজকে গদিচ্যুত করা ওদের প্রয়োজন হলেও সিপাহসালারকে ওরা সাহায্য দেবে নগদ মূল্যের বিনিময়ে। তারা নগদ কী পাবে সেটি, সুতরাং তারা নগদ দেবে না, নগদ তারা পেতে চাইবে। রাজবেলা বলছে সেটিও একটা সমস্যা হয়ে দাঁড়াবে কি না তা তো বুঝতে পারছি না। আমি যতদূর শুনেছি ওদের দাবি 2 কোটি টাকার উপরে যাবে, 2 কোটি টাকা। কিন্তু এত টাকা সিরাজদৌল্লার তহবিল থেকে কোনো ক্রমেই পাওয়া যাবে না। তাহলে একটা বড় শঙ্কার কথা এখানে জানা দেওয়া হলো। তাহলে এই শঙ্কার কথাটা বিবেচনা করবে কে? যে নেতৃত্বের আসন অধিষ্ঠিত, ষড়যন্ত্র সফল হলে যিনি নবাব হবেন সেই মীর জাফর, সিদ্ধান্ত এখন তাকে দিতে হবে। এই দৃশ্যের আমরা একেবারে শেষ সংলাপে চলে আসছি। সেখানে এই কথা শুনে সে কি সিদ্ধান্ত দিচ্ছে, সেই সিদ্ধান্তের মধ্য দিয়ে এই ষড়যন্ত্রের নেপথ্য কারণগুলো কবে থেকে কোন প্রক্রিয়ায় কীভাবে উন্মোচিত শুরু হচ্ছে সেটাই উন্মোচিত হয়ে যাচ্ছে। মীর জাফর বলছে, আমরা অনেক দূর এগিয়ে এসেছি রাজা রাজবল্লভ, ও কথা আর এখন ভাবলে চলবে না। অর্থাৎ কত টাকা আছে না আছে, কত টাকা দিতে পারবো কি পারবো না, কি সমস্যা, এখন আর সমস্যা সংকটের কথা বাদে আমাদের সামনে এগিয়ে যেতে হবে, উদ্দেশ্য সফল করতে হবে। আমরা অনেক দূর এগিয়েছি, যতটুকু এসেছে এখান থেকে আমাদের কিন্তু আর ফিরে যাবার সুযোগ নেই। সংলাপটা আমি আবার শুরু থেকেই একবারে পড়ে যাচ্ছি। আমরা অনেক দূর এগিয়ে এসেছি রাজা রাজবল্লভ, ও কথা আর এখন ভাবলে চলবে না। সকলের স্বার্থের খাতিরে ক্লাইবের দাবি মেটানোর যা হোক একটা ব্যবস্থা করতেই হবে। এরপর একেবারে বিহুর কোনটা আত্মবলা এইরকম অবস্থায় সে বলছে, সফল করতে হবে আমার স্বপ্ন। দেখো, আমাদের নাই, আমার, এই শব্দের প্রয়োগটাও কিন্তু ভাববার বিষয়। সফল করতে হবে আমার স্বপ্ন। বাংলার মসনদ নবাব আলীবর্দীর আমলে, উদ্যত সিরাজের আমলে মসনদের পাশে অবনত মস্তকে দাঁড়িয়ে আমি কোথায় শুধু ভেবেছি একটা দিন, মাত্র একটা দিনও যদি ওই মসনদে মাথা উঁচু করে আমি বসতে পারতাম। দেখো, তাহলে মির্জাফরের আকাঙ্ক্ষাটা সে কবে থেকেই সিপাহসালার বহু পুরাতন সে আকাঙ্ক্ষা। বারবার সেই মসনদের পাশে অবরত মস্তকে দাঁড়িয়ে মস্তক নজর করতে করতে তার চিন্তা হচ্ছে, এই মসনদে কে আছে, অন্তত একবার একটা দিনের জন্য হলেও যদি এই মসনদে পড়তে পারতাম। তাহলে ব্যক্তিগত আকাঙ্ক্ষা, লোভ তাদের এই সীমাহীনভাবে কবে থেকেই বেড়ে উঠেছে তা এখান থেকে আমরা পরিমাপ করতে পারি। তো সুতরাং দেখা যাচ্ছে এখানে এদের চিন্তা ভাবনার মধ্যে কেবল ব্যক্তিগত স্বার্থ, সামষ্টিক স্বার্থকে, দেশবাসীর স্বার্থকে, জাতিগত সমস্ত স্বার্থকে বিসর্জন দিয়ে ওরা ব্যক্তিগত আকাঙ্ক্ষায় এত বেশি মগ্ন যে কোনো মূল্যেই নবাবকে পতন ঘটাতে হবে, নবাবের পতন ঘটাতে হবে এবং নবাবে দখল করতে হবে, এবং সেটা ব্যক্তিগত হীন স্বার্থ চরিতার্থ করার জন্য। এর জন্য যত রকমের পদক্ষেপ গ্রহণ করা দরকার তারা সেটুকু করতে প্রস্তুত। সুতরাং এই সংলাপগুলোর মধ্য দিয়ে, এই দৃশ্যের মধ্য দিয়ে আমরা ষড়যন্ত্রকারী সকলের আকাঙ্ক্ষা এবং তাদের পরিকল্পনা এবং তাদের চিন্তা, এই সমস্ত বিষয়গুলোকে আমরা উপলব্ধি করতে পারলাম, আমরা চিন্তা করতে পারলাম। তো যা হোক, আজকে আমরা এখানে শেষ করব। তৃতীয় দৃশ্যে কী হচ্ছে আমরা সেটা পরবর্তী আলোচনায় আমরা দেখব। তো তোমরা নাটকটা মূলত এইভাবে পড়ে একটু বিচার বিশ্লেষণের দিকে এগিয়ে যেতে আমাদের কিন্তু আরও কয়েকটা দৃশ্য পাঠ করতে হবে, তারপর গিয়ে আমরা তার আলোচনা বিশ্লেষণের মধ্যে যাব। এবং প্রতিটি দৃশ্যে কিন্তু আমরা দৃশ্যগুলো উচ্চারণের পড়ার সংলাপগুলো পড়ার সময় কিন্তু আমি অনেকগুলো ঘটনা বলে যাচ্ছি। যখন বিচার বিশ্লেষণ করতে যাব তখন এই ঘটনাগুলো হয়তো কিছু কিছু আবার পুনরাবৃত্তি হবে, সব কিছু মিলিয়ে আমরা একটা ফাইনাল সিদ্ধান্তে আসব, তাদের সম্পর্কে একটা মতামত আমরা প্রকাশ করব। তো যা হোক, আজ এ পর্যন্তই। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো। ধন্যবাদ সবাইকে। শেষ না?